মালয়েশিয়ার কাছে ঘরের মাঠে ট্রাই নেশন সিরিজে বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের এশিয়ান কাপে খেলতে যাওয়ার বাকি আছে মোটে 3 মাস এবং ম্যাচ হারের পরে, একটা ম্যাচ আপনি হারতেই পারেন, হারার পরে কোচ এসছেন প্রেস কনফারেন্সে। পিটার বাটলার এসে প্রথমে দায়িত্ব নিয়েছেন, তার টিম সিলেকশনের দায়িত্ব নিয়েছেন তিনি। এই হারের তিনি বলছেন যা ঘটেছে সবকিছু তার উপরে, তিনি কোনো প্লেয়ারের উপরে দোষ চাপাতে চান না। কিন্তু তিনি খুব গুরুতর একটা অভিযোগ করেছেন। তিনি বলছেন তার যে টিম, তার যে স্কোয়াড, এটার ভেতরে কেউ একজন ভাঙন ধরানোর চেষ্টা করছেন এবং সেটা সব রকম স্থান থেকে আছে। তিনি সম্ভবত কোনো কোনো দিক থেকে সাংবাদিকদেরও বোধহয় একটু নির্দেশ দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন সেদিকটাতে। আমার প্রশ্ন হচ্ছে যে 3 মাস এশিয়ান কাপ বাকি থাকতে এই আলোচনাটা কি খুব বেশি প্রয়োজন? দেখুন, এই পিটার বাটলারের সাথেই এই ওমেন্স টিমের ফুটবলারদের একটা দূরত্ব তৈরি হয়েছিল। এরপর আমরা দেখলাম সেটা হচ্ছে সলভও হলো। পিটার বাটলার তিনি তার ফর্মুলায় তিনি জিনিসটাকে সলভ করে অনেককে তিনি এই টিমে ফিরিয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা এরপর থেকে এই টিমের ইন্টিগ্রেটেড পার্টও হয়ে গেছেন। তারপর যখন আপনার হুট করে প্রেস কনফারেন্সে এসে তিনি নিজ থেকেই অনেক কিছু বলে ফেললেন, তখন মনে হচ্ছে আবার কিনা সেই আগে থেকে আবার ন্যাশনাল টিমের এই অবস্থা শুরুটা করতে হয়। যখন তিনি এসে তার কাছে কোনো প্রশ্নও আসেনি, তিনি নিজেই বর্ণনা দিচ্ছেন এবং তখন তিনি বলছেন যে সব দায়িত্ব আমার। কিন্তু এর সঙ্গে তিনি এই ব্যাপারগুলো, এই অভিযোগগুলো তিনি যোগ করছেন, যেটা পরে গিয়ে আমি প্রশ্ন করলাম যেটা কি খুব হেলদি সিনারিও কিনা এশিয়ান কাপের 3 মাস আগে। তখন তিনি বলছেন না, এটা হেলদি না, কিন্তু 90% দলের ঠিক আছে বলে তিনি বিশ্বাস করছেন। 10%-এ তার কোনো সমস্যা আছে এবং এই 10%-এ তিনি অভিযোগ করছেন। এখন এই 10% সমস্যা তিনি আসলে কি করে ওভারকাম করেন সেটা একটা দেখার বিষয়। বাংলাদেশ আজকের এই ম্যাচটা আসলে কেমন খেললো? আচ্ছা, এই জিনিসটা যদি আপনি হিসেব করেন, ধরেন ওই সমস্যাগুলোর পার্ট আমরা সরিয়েই রাখি, মাঠের ফুটবলের দিকে যদি আপনি চলে আসেন, এই মালয়েশিয়া যেই দলটা খেলতে এসেছে এদের 5 থেকে 7 জন আপনার 2022 সালে ছিল। সেই মালয়েশিয়াকে আপনি 6-0 গোলে একটা ম্যাচে হারিয়েছিলেন। সেই মালয়েশিয়ার সাথে আপনি ড্র করেছিলেন। আজকের ম্যাচটা আপনি শুরুতে এসে গোলটা কনসিড করে শেষ পর্যন্ত আর ফিরতে পারলেন না। এখানে আপনি দুটা দিক আছে। ধরেন থাইল্যান্ডের সাথে একটা দুইটা বাজে ম্যাচের রেজাল্টের পর বাংলাদেশ হচ্ছে টানা 22 দিনের মতো একটা ক্যাম্প করলো। ক্যাম্প করার পর এই ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটা তারা খেলতে আসলো। এখানে পিটার বাটলার বললেন না যে তার ফরমেশন বা স্টার্টিং 11 সবকিছু তিনি তার মতো করে নামিয়েছিলেন। তিনি কিন্তু বেশ কিছু জিনিস আসলে পরীক্ষা করেছেন। আপনি যদি স্ট্রাইকিং পজিশনে সুলতানার ইনক্লুশনটা দেখেন, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স আপনি সুলতানাকে কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে আপনি দেখেন নাই, সাগরিকাকে সেকেন্ড হাফে নামানো হলো। উনিও মনে হয় আপনার কিছু কিছু জিনিস পরীক্ষা করেছেন যে আলটিমেটলি সেই মেইন মিশনের আগে তাদের অবস্থা আসলে কতটুকু ইমপ্রুভ হলো বা হচ্ছে এই ম্যাচের টেম্পারমেন্টটা তারা নিতে পারে কিনা, তেমন কিছু কিছু ডিসিশন আসলে ছিল। আর বাংলাদেশ যে আসলে গোলটা কনসিড করেছে ওই হাইলাইন ডিফেন্ডিং সেইটা, এরপর হচ্ছে গোলকিপারের সেখানে একটা মিস্টেক ছিল। রূপনা চাকমা যদি আপনার ফার্স্ট চান্সে জিনিসটা ক্লিয়ার করে দিতে পারতেন, উনি কিছুটা থেমেছিলেন। এরপর যে সেকেন্ড চান্সে যে তিনি পুরোটা মিস করলেন এবং ওইটা তো ধরেন রূপনার আগেই তো সেন্টার ব্যাকেরই ক্লিয়ার করে দেওয়ার কথা। এখানেই কথাটা এসেছিল খুব স্বাভাবিকভাবে যে এই হাইলাইন ডিফেন্ডিং নিয়ে ম্যাচের আগে অনেক প্রশ্ন পিটার বাটলারকে ফেস করতে হয়েছে। ম্যাচের পরে তিনি নিজ থেকেই বলছেন, মানে কোনো প্রশ্ন আসেনি, এই ব্যাখ্যাও তিনি নিজে দিচ্ছেন যে কেউ যদি বলে যে এটা হাইলাইন ডিফেন্ডিং এর জন্য গোল খেয়েছে তাহলে তিনি সেটা মানবেন না। তিনি বলছেন না, এটা হাইলাইন ডিফেন্ডিং এর দোষ না, এটার সঙ্গে তার প্লেইং সিস্টেমের কোনো রকম কোনো দূরতম সম্পর্ক নাই এবং তিনি কাউকে ইন্ডিভিজুয়ালি দোষ দিতে চান না ওই গোলের জন্য। কিন্তু তিনি এটার সঙ্গে যোগ করেছেন যে তার এক্সপেকটেশন ছিল রূপনা চাকমা ওখানে এসে বলটা সবার আগে ক্লিয়ার করবেন, যেটা করা হয়নি। আবার তিনি তার সঙ্গে যোগ করেছেন রূপনাকে তিনি কেন দোষ দেবেন না, তার কারণ হচ্ছে রূপনা একই সঙ্গে এর আগেও বেশ কিছু ম্যাচে এবং এই ম্যাচেও এমন কিছু সেভ করেছেন, এতগুলো সেভের পরে একটা মিস্টেক সেখানে হতে পারে, সেটাকে তিনি খুব স্বাভাবিকভাবেই নিচ্ছেন পিটার বাটলার। তিনি বলছেন তার দল প্রচুর পরিমাণ সুযোগ তৈরি করেছে যেগুলো কাজে লাগাতে পারলে এই ম্যাচের ফলটা অন্যরকম হতে পারত। এই হারটা বাংলাদেশের জন্য এই ফ্রেন্ডলি ম্যাচে হারের একটা মানে বৃত্ত হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ কম্পিটিটিভ ম্যাচে ভালো করছে, বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচে গিয়ে কোথায় গিয়ে যেন তাদের হিসেবটা আর মিলছে না। দেখুন, কম্পিটিটিভ ম্যাচে তারা এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে সবগুলো ম্যাচ জিতলো ডমিনেটিং পারফরমেন্স দিয়ে, কিন্তু যখনই এই ফ্রেন্ডলি ম্যাচগুলো আসছে সেখানে তারা রেজাল্ট আনতে পারছে না। এখন এটার পেছনে কারণ হতে পারে যে পরীক্ষা নিরীক্ষার জন্য ফল আসছে না এক, অথবা হতে পারে যে ওই ম্যাচগুলো বেশি সিরিয়াসলি খেলা হচ্ছে, এগুলো হয়তো সেই সিরিয়াসলি ভাবে খেলা হচ্ছে না, বা এগুলো আসলে একটা এক্সপেরিমেন্টের ব্যাপার। কিন্তু যখন আপনার এশিয়ান কাপ আর 3 মাস আগে থাকবে তখন আপনার জয়ের অভ্যাসটা, আত্মবিশ্বাসটা
ম্যাচটাকে জায়গায় রাখাটাও একটা টার্গেট বোধ হয়। সেই হিসাব করে পরের ম্যাচটা বাংলাদেশের জেতা দরকার। দেখেন ওই 3 মাসের আগে আপনি এখন হচ্ছে আজারবাইজানের সাথে একটা ম্যাচ খেলবেন এবং আপনি ধরে নিতে পারেন মালয়েশিয়ার থেকে ডাবল চ্যালেঞ্জ আপনাকে দেবে হচ্ছে কি আজারবাইজান। আপনি রিয়েল টাইম একটা ফ্যাক্ট চেক আপনি করতে পারবেন আজারবাইজানের সাথে সেই ম্যাচটা দিয়ে। এরপর কিন্তু আপনার হাতে কিন্তু আর উইন্ডো নাই বা ওই ধরনের খেলার সুযোগ সুবিধা আপনার থাকছে না, সময় আপনার থাকছে না। হয়তো কি হতে পারে, অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে কোনো একটা ফ্রেন্ডলি ম্যাচ আপনি খেলতে পারেন। ওই ম্যাচটা তাও হচ্ছে কি আপনার তখন তো ইনজুরির একটা টাইম থাকে, ইনজুরির একটা সংখ্যা থাকে ফুটবলারদের, তখন অনেক কোচই ওই জিনিসটাকে প্রেফারও আসলে করেন না একদম বিজনেস এন্ডে যে আপনি কোনো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন। সুতরাং যা এক্সপেরিমেন্ট করার পিটার বাটলারের জন্য কিন্তু এই নেক্সট ম্যাচটা ছাড়া কিন্তু আর উপায় নাই। তিনি বারবার খুব জোর দিয়ে বলেছেন প্রেস কনফারেন্সে যে আমি একটা তরুণ দল এখানে গঠন করার চেষ্টা করছি, যে দলটা বাংলাদেশকে অনেকদিন সার্ভ করবে। তিনি জোর দিয়ে বলছেন যে দরকার হলে আমাকে সরিয়ে দেন, আমি থাকবো না, কিন্তু বাংলাদেশের এই সিস্টেমটাকে তো ডেভেলপ করতে হবে। তিনি আবার জোর দিয়ে বলছেন যে আমি ইংল্যান্ডের থেকে এসেছি, ইংল্যান্ডে একটা সিস্টেম আছে, আমি সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, কিন্তু কেউ কেউ তাকে বাধা দিচ্ছেন বলে তার গুরুতর অভিযোগ। এখন এই যে কেউ কেউ যদি বাধা দেন এবং সেই বাধায় যদি 10%ও ক্ষতি হয় দলের, তো তার একটা মীমাংসা করা দরকার না? সেই মীমাংসাটা ফেডারেশন করতে পারে, সেই মীমাংসা কোচ নিজে করতে পারেন, বা কিছু একটা হতে পারে। সেই সমাধানের পথে না হাঁটলে পরে আর 3 মাস পরে যদি এশিয়ান কাপ হয়, এখন যদি একজন কোচকে ম্যাচের পরে এসে প্রেস কনফারেন্সে ভাবতে হয় যে কে আমার দলের পেছন থেকে কি ক্ষতি করছে, তাহলে সেটা তো আসলে খুব ভালো কিছু দাঁড়ায় না। আবার একটা জিনিস দেখেন, এই জিনিসটা হয়তো তিনি প্রেস কনফারেন্সে এসে ওপেনলি বললেনই, এবং আপনি একটা জিনিস রিকল করেন, ওই যেই ঘটনাটা ঘটেছিল ফুটবলারদের সাথে দূরত্ব, ট্রেনিং করানো না করানো, ক্যাম্পে থাকা না থাকা, ওই সময়ও কিন্তু তিনি আসলে গণমাধ্যমে অনেক কিছু ওপেনলি আসলে বলে দিয়েছিলেন। এরপর তার উপর একটা রেস্ট্রিকশনসও এসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, যে আপনি যখন যা মনে হবে আপনি বলতে পারবেন না, কিছু কিছু জিনিস আপনার মধ্যে রাখেন, আপনি ফুটবল ফেডারেশনকে জানান। হয়তোবা এভাবেই আরো একটা জিনিস আমরা সলিউশনের পথে হয়তো ফুটবল ফেডারেশন হাঁটবে। বাট তিনি যে জিনিসগুলো বলেছেন, এটা মানে তার কাছ থেকে আমরা ওই ধরনের অ্যাপ্রোচ দেখেছি, মানে ডিসিপ্লিনারি ইস্যুতে এই ধরনের মুভমেন্টে তিনি কখনো ছাড় দেন না। হয়তো তাহলে তিনি সেভাবে সেটা ফিগার আউট করে যে প্রবলেমটা আছে এটাকে সরিয়ে ফেলতে হবে ভাই, কারণ দিন শেষে আপনার দেশ এশিয়ান কাপে রিপ্রেজেন্ট করবে, এই সুযোগ কয়টা দেশ পায়, বা বাংলাদেশ এর আগে কখনো পেয়েছে? সো ওই জিনিসটাকে টোটালি শিফট ডিলেট দিয়ে আলটিমেটলি ডিলেট করতে হবে। এবং বাংলাদেশের এই মুহূর্তে দরকার আসলে ইউনিটিটা, যে ইউনিটিটা আছে বলে মনে হচ্ছে, কিন্তু কোথাও কোথাও একটু ফাটল ধরে থাকলেও থাকতে পারে। বাংলাদেশের সমাধানের পথে যেতে হবে খুব দ্রুত। মনে রাখতে হবে যে পিটার বাটলার এই দলটাকে নিয়ে এশিয়ান কাপে গেছেন, তিনি সাফে চ্যাম্পিয়ন করেছেন। সময় বাংলাদেশের হাতে আছে অল্পই, বাংলাদেশের পরীক্ষা নিরীক্ষার সময়ও কিন্তু ফুরিয়ে আসছে। তবে একটা জিনিস হচ্ছে পার্সোনালি আমার কাছে হচ্ছে একটু বেটারমেন্টের জায়গায় মনে হয়েছে, নতুন একজন ফিটনেস ট্রেনার কিন্তু এসেছেন ক্যামেরন। খুব বেশি দিন তিনি কাজ করেছেন এই দলটার সাথে এমনও নয়, তার কাজের কিছু ছিটে ফোটা কিন্তু দেখা গেছে। ফুটবলারদের ফিটনেসের দিক থেকে মনে হয় একটু বেটারমেন্ট জায়গায় তারা রয়েছে, এবং সময় যেহেতু আরো 3 মাস বাকি আছে, ওইটাও ডে বাই ডে আরো ইমপ্রুভমেন্টের জায়গা হিসেবে কাজ করবে। বাংলাদেশের সামনে উন্নতির সুযোগ থাকছে, দুয়ারও খোলা আছে, কিন্তু সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.